বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে মানে কি বলে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এটাও তো একেবারে মুখস্থ বাক্য। এটা আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, জামাত বলে, বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক। আমরা 24-এর আন্দোলনে দেখলাম অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং বলা হয়েছিল যে সবাই বাংলাদেশি, আমাদের কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নাই, হ্যাঁ সবাই বাংলাদেশি। তারপরে এই পরিণতিটা কেন হলো? আমাকে জানতে চাচ্ছেন? হ্যাঁ, আপনাকে জানতে চাচ্ছি, কারণ আপ্তবাক্য। আপনি আপ্তবাক্যের মধ্যে একটি আরো একটি ভালো শব্দ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে মানে কি বলে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এটাও তো একেবারে মুখস্থ বাক্য। এটা আওয়ামী লীগ বলে, বিএনপি বলে, জামাত বলে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক। আবার রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে আপনি এই মুহূর্তে যখনই আপনার আওয়ামী লীগ আমলেই ধরেন যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের জন্য যে হাইকোর্টে শুনানি করতে গেল, শুনানি হওয়ার আগেই পরিস্থিতি এমন জায়গায় চলে গেল যে না, এটাকে ইসলামী রাষ্ট্রই রাখতে হবে। এটা মানে হাইকোর্টে শুনানি করতে পারলো না এবং আমরা বুঝতে পারতেছি যে সরকারের কোন লেভেল থেকে হস্তক্ষেপে। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা খুব সহজে আওয়ামী লীগের সমালোচনাটি করতে পারেন। আজকে ডেইলি স্টার, প্রথম আলো কিংবা নিউ এজ সম্পাদক, তাদের উপর আমরা আক্রমণ দেখেছি। হ্যাঁ, তো যখন আওয়ামী লীগ আমলে তারা সমালোচনা করেছে, তারা তো এইভাবে আক্রান্ত হয়নি। আজকে আপনি আওয়ামী লীগের অনেক দুর্বলতা তুলে ধরতে পারেন, কিন্তু এতটা খারাপ অবস্থা। আওয়ামী লীগের সমালোচনা করলে কি আপনার কষ্ট লাগে বা খারাপ লাগে? আপনার পার্সোনাল কোনো বিষয় আছে এর মধ্যে? না, আমার এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগের সঙ্গে অনেক অন্যায় হচ্ছে। তাদেরকে ধরেন আজকের অন্যায়টিকে জাস্টিফাই করার জন্য যখন পুরনো অন্যায়কে নিয়ে এসে হাজির করা হয়, তখন মনে হয় ওই অন্যায়টা যেহেতু হয়েছিল, এই অন্যায়টা তাহলে ঠিক আছে। এভাবে তো চলে না সমাজ। না না না, আপনার এটা আওয়ামী লীগকে বা বিএনপিকে বা অমুককে দায়ী করে না। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িকতা জেগে উঠেছে, যেটা আওয়ামী লীগও টেম করতে পারেনি। এবং এরা তো সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি করে। যারা এখন ক্ষমতায় এসেছে এবং যাদেরকে ভর করে তার ক্ষমতা, তারা তো সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি করে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ তো অফিসিয়ালি নিজেদেরকে সেকুলার পার্টি মনে করে এবং তাদের গঠনতন্ত্রে আছে তারা ধর্মনিরপেক্ষ একটি সংগঠন, একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। এরা তো সরাসরি, ধরুন বিএনপির গঠনতন্ত্রে তো ধর্মনিরপেক্ষতা নেই। আর তারা তো ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় বিশ্বাস নির্ভর রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হবে। বা ধরুন জামায়াত ইসলামী বা অন্য, তার কাছে আমি প্রত্যাশা করবো কেন? তারা তো সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি করছে, তাদের উত্থান ঘটেছে, তারা এখন বড় মহিরুহতে পরিণত হয়েছে। আপনার যে জায়গায় আমার ব্যর্থতা, যাকে আমি ধর্মনিরপেক্ষ রাজনীতির একবারে আশ্রয় কেন্দ্র হিসেবে দেখতে চাই, সে জায়গায় যখন উইকনেস আছে এবং ওই জায়গায় সমালোচনা করলেও যখন আপনারা ফিল করেন যে এটা আমার লাগছে, এইটা কিন্তু কাঙ্ক্ষিত না। খুব কঠোর ভাবে সমালোচনা হওয়া উচিত যে জায়গায় ব্যর্থতাটা আছে। আপনি একটা মৃত হাতিকে মারার মধ্যে তো কোনো আনন্দ নাই, জিন্দা হাতিকে মারবেন না। মৃত হাতি মরছে না, আমি তার সেকুলারিজমের পক্ষে বলছি। আমি আওয়ামী লীগের যে সেকুলার পলিটিক্যাল অবস্থান, আমি ওইটার পক্ষে বলছি। সেখান থেকে তার বিচ্যুতি সে কেন ব্যর্থ হয়েছে, এই সোশ্যাল অ্যানালাইসিসটা করা দরকার না? এই সামাজিক মনস্তত্ত্বটা এবং এই রাজনৈতিক মনস্তত্ত্বটা দেশি বিদেশি কি কি উপাদানের মধ্যে কাজ করছে আলোচনা হওয়া দরকার। তো অবশ্যই সরকারি পলিসি কোথায় ব্যর্থ হয়েছে, প্রশাসনিক অবস্থান কোথায় ছিল। দাঁড়ান, পাত্র, সময়, অবস্থান ভেদে কতগুলো বিবেচনার বিষয় রয়েছে না। আপনি শীতকালে যদি শিবের গান গান তাহলে তো হবে না, গ্রীষ্মকালে গ্রীষ্মের গানই গাইতে হবে। এখন দেশে যে ধ্বংসযজ্ঞ চলছে, সেইটা নিয়ে মানে এখন লেজ লাগালে তো সমস্যা অগ্রসর হবে না, তাই না? ওই জিনিসটাকে আপনারা কতটুকু, আপনারা কেন এতদিন পর্যন্ত নেতৃত্ব ধরে রাখতে পারেননি? একটা ভালো, এই যে কৃষ্ণপ্রভু একটু জেগে উঠেছিলেন, তো তাকে জেলবন্দি করা হলো। কোথায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়? কেন তাদেরকে আমি এখনো তো রাস্তায় দেখি না। তাদের ভয় কিসের? তাদের কেউ কিছু প্যাদানি দিলেই তারা ইন্ডিয়াতে দৌড়ে চলে যায়। আমি কি ভুল বললাম? হিন্দুদের মনস্তত্ত্বের কথা বলছেন, এটা বাস্তবতা এবং এই বাস্তবতাটা অত্যন্ত সমালোচনারও যোগ্য এবং সাথে সাথে একটা ভিন্ন দৃষ্টিতে দেখারও বিষয় যে একটি জনগোষ্ঠীর মানুষ নিজেদেরকে প্রতিরোধ করার পরিবর্তে পালিয়ে যায় এবং সে যে পালিয়ে যায় এ কথাটাও জোর করে বলার মতো তার সাহস বা সামর্থ্য নেই দেশে। এটা অনেক ধরনের মনোসামাজিক উপাদানের মধ্যে রয়েছে যেগুলো আসলে বিশ্লেষণের দাবি রাখে যে একটি কেমন ধরনের
একটি অবস্থা দেশে, যে দেশের জনগোষ্ঠী দেশ থেকে পালিয়ে গেলেও তার বলার উপায় নেই, সে মার খেল। বাংলাদেশের ইতিহাসে সুলতানা আপা দাঙ্গা নেই, আপনি জানেন, দাঙ্গা ঘটে না, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, সাম্প্রদায়িক হামলা হয়। হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, বা ধরেন পিটিয়ে দুই একটাকে মেরে ফেলছে, এই ঘটনা ঘটছে। কিন্তু প্রতিরোধ যখন দুই পক্ষের দাঙ্গা যেটা বলে, এই দাঙ্গার ইতিহাস কই আমাদের? তাও তো নেই। মানে এই জনগোষ্ঠীর মনস্তত্ত্বে বা সমাজ কাঠামোতে হয়তো বা কিছু উইকনেস হতে পারে, অথবা তাদেরকে সেভাবে সবল করার নেতৃত্বের ঘাটতি আছে, সেটা হতে পারে, অথবা রাষ্ট্র তাদেরকে দেয়নি, অথবা আমরা চিরকাল যেটা করে এসেছি যে যদি আমরা হিন্দুদের নিয়ে সংগঠিত রাজনীতি করতে চাই, তাহলে যে সোশ্যাল ফ্যাব্রিকটা ধর্মনিরপেক্ষতার বাতাবরণে জায়গা ছিল, সেই জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব এটা বেশি ভেবেছে, হিন্দু নেতৃত্ব যারা বলেন, আপনি দেখেন তো আজকে থেকে এই গত 50 বছরটা দেন, তার অতীতেও দেখেন কমিউনিস্ট পার্টি করেছে, তারা চাইছে ধর্মনিরপেক্ষ রাজনীতির মধ্যে থেকে হিন্দুদেরকে আলাদাভাবে সংগঠিত করার চিন্তাটা তাদের মাথাতেই আসেনি। বা সে আওয়ামী লীগ করেছে, সে ন্যাপ করেছে, এই সবগুলো রাজনৈতিক দল যে আমাদের হিন্দু সমাজ থেকে যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা তো ধর্মনিরপেক্ষতার স্বপ্ন দেখেছে, এবং ধর্মনিরপেক্ষতার স্বপ্ন দেখতে গিয়ে হিন্দু সমাজকে ডিফারেন্টলি অর্গানাইজ করা, এবং তাদের যে মানে এটা আমি তো এখন আমি এটা খুব জোরে সোরেই বলি যে যার ঘরে আগুন লাগে প্রথম চিৎকারটা তাকেই দেওয়া উচিত, তারই এটা দায়িত্ব যে আমি চিৎকার করব, আমার ঘরে আগুন লেগেছে, আমি প্রতিবাদটা করব। কিন্তু এই হিন্দু সমাজের মধ্যে যেটা ঘটেছে, হিন্দু নেতৃত্বের মধ্যে যারা, তারাও মনে করেছে যে না, চিৎকারটা হিন্দুরা কেন একা করবে, চিৎকারটা সমাজের সবাই মিলে করবে, এইটা ধর্মনিরপেক্ষ সকল মানুষ একসাথে করবে। এর ফলশ্রুতিতে হিন্দুরা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে, আলাদা সামাজিক শক্তি হিসেবে নিজেদেরকে সংগঠিত করার ক্ষেত্রে এক ধরনের ঘাটতি তো সেখানে রয়ে গেছে, নেতৃত্বই সেটা হয়তো বা চাইনি। জি, আমি একটু জয়ন্ত রায় চৌধুরীর কাছে যাব। জয়ন্ত রায় চৌধুরী, আপনি কি আছেন? তার সংযোগটি আমি দেখতে পাচ্ছি না। জি, এমনিতে ধরেন ভারত বাংলাদেশ যে সম্পর্কটি এতটা কি খারাপ হওয়ার কথা ছিল? এখন আপনাকে এখানে যেমন আমার একজন দর্শক মন্তব্য করেছেন যে আমেরিকা ষড়যন্ত্র করছে ভারত বাংলাদেশে যুদ্ধ লাগাতে। আমি কি চাচ্ছি, দেখেন একটা কথা আমি আগেও বলেছি, বহুবার বলেছি, যে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের সকল সমস্যা বিদেশের দিকে ঠেলে দেওয়া। ইয়েস, বিদেশিরা আমার বন্ধু কি শত্রু এ বিষয়ে আমার সংশয় প্রকাশ করার বা সতর্ক থাকার একটা সবসময় থাকা উচিত, একটা এক ধরনের সতর্কতা বোধ থাকা উচিত। যে কিন্তু আপনি দেখেন তো বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করেছে কোনো সাদা চামড়ার মানুষ? বলা হয় যে অমুক জায়গায় ষড়যন্ত্র হয়েছে। জিয়াউর রহমানকে হত্যা করেছে কোনো সাদা চামড়ার মানুষ? হতে পারে তাদের বিভিন্ন ফোর্সকে তারা বিভিন্ন সময় প্রমোট করেছে বা করেনি। মূল সমস্যাটা কি, আমি কি যুদ্ধ চাচ্ছি কি চাচ্ছি না, আমি কোন রাজনীতি করছি, আমার ভিতরে যদি এই এলিমেন্ট থাকে, আমার ভিতরে যদি দেশ বিরোধী এলিমেন্ট থাকে, যুদ্ধ ভাব খেলার এলিমেন্ট থাকে, দেশকে ধ্বংস করার, দেশকে বিপন্ন করার শক্তি আমার মধ্যে যদি থাকে, তো বাইরের যে কোনো শক্তি হয়তো আমাকে ইউজ করবে। দ্যাট মেবি হতে পারে। আমি মনে করি যে হতে পারে যে আমেরিকা চাচ্ছে কি চাচ্ছে না সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি কি চাচ্ছি আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা। এখানে তো রিটরিক পরিষ্কার যে এন্টি ইন্ডিয়া রাজনীতি বাংলাদেশে আছে, যেটা কাঙ্ক্ষিত না। বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক মিত্র ভারতের, ভারত আমাদের বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, বাংলাদেশকে স্বাধীন করে ছেড়ে দিয়ে একটা দেশ চলে গেছে। তারা যদি বাংলাদেশকে দখল করতে চাইতো, সেটা তো সেই সুযোগটা ছিল তাদের অনেক আগে, অনেক আগে ছিল না, মুক্তিযুদ্ধের পরপরই বা ওই সময়। এরপরে বঙ্গবন্ধু হত্যার পরে তাদের মৈত্রী চুক্তি ছিল, সামরিক চুক্তি ছিল ভারত বাংলাদেশ। সামরিক চুক্তির সময়ও তারা সামরিক হস্তক্ষেপ করেনি। এটা তো মানে ভারত যদি বাংলাদেশকে নিয়ে নিতে চাইতো, যদি বাংলাদেশকে সেভাবে প্রতিরক্ষা কন্ট্রোলের দিকে তারা নিতে চাইতো, সেটা তো তারা করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভারত বাংলাদেশ যে সংবেদনটা, এই সৃষ্টির মধ্যে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি করা যায়। একটা জিনিস দেখেন, এই যে এই সরকারের কাছে এখন কি আমরা কেউ দাবি করতেছি যে তিস্তার পানি যুক্ত হচ্ছে না কেন? প্রত্যাশা করে গঙ্গার পানি যুক্ত হচ্ছে না কেন? ওটা প্রত্যাশা আওয়ামী লীগ ওই আওয়ামী মানে লীগের দাবি তো নেই, থাকবে, মানে তিস্তার পানি যুক্ত আমার প্রয়োজন আছে কিনা, আওয়ামী লীগের গঙ্গার পানি প্রত্যাশাও থাকবে, আর আওয়ামী লীগ পান থেকে চুল খসছে আপনারা তারা ঘাড় মটকাবেন, সবই তো হয় না দাদা। কেন মানে আপনার আবারও বলতেছি ওইটার থেকে বের হয়ে আসেন বাবা।
মানে আপনাকে আওয়ামী লীগের সমালোচনা করলে অ্যাজ এ মডারেটর আপনার ডিফেন্ড করার কোনো প্রয়োজন নেই। এই না, না, ক্ষেত্রে এটা আরো ভালো হয়, দাঁড়ান, আরো ভালো হয় সরাসরি আপনি আওয়ামী লীগের একতরফা কোনো বলে নেতাকে যাচ্ছেন, এটা তো এটা আমার কাউন্টার আওয়ামী করার লীগের জন্য কোনো যদি এখানে গেস্ট নিয়ে নাই। আসেন। হ্যাঁ, আমার তো আওয়ামী লীগের কোনো গেস্ট নাই দেখে আমাকে বলতেই হচ্ছে। আপনি বলতে পারেন, আপনি একতরফা বলে যাবেন, সেটা তো ইমব্যালেন্সড হয়, রাইট? না আমার এখানে কথা একতরফা কি কিছু হচ্ছে, বলিনি তো আমরা, এখানে একতরফা তো আমরা কিছু বলি নাই, কি না বলা হয়েছে আপনার আমাদের তো আপনি, আচ্ছা যাই হোক, আমি প্রসঙ্গটি একটু অন্য জায়গায় নিতে চাই। যে ধরেন আজকে ভারত বাংলাদেশের যে সম্পর্কটি আমরা যে জায়গাটাতে দেখছি, হ্যাঁ, এইটি কি মানে আপনি জানেন যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে একটি হুমকি দেওয়া হয়েছে যে ভারত যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে সেক্ষেত্রে তারা বাংলাদেশে ভারতের দিকে মিসাইল তাক করে রেখেছে। এটা কি একটা যুদ্ধ কি অনিবার্য হয়েছে নাকি? না না, এখান থেকে তো প্রথম খেলাটা আমাদের ছেলেরাই করছে, আমাদের ডক্টর ইউনূসরা করেছে। যে কথাগুলো কূটনৈতিক সুলভ নয়, রাজনৈতিক দায়িত্বশীলতার জায়গা থেকে যে কথাগুলো বলা উচিত না, সেই ধরনের কথাবার্তা ওরা বলে একটা পরিস্থিতি তৈরি করছে এবং উদ্দেশ্য হয়তোবা দেশের অভ্যন্তরীণ এক ধরনের আহ পরিস্থিতি তৈরি করে হয়তোবা বেশি দিন ক্ষমতায় থাকার চেষ্টা, এটা হতে পারে। এরা এসেই আমাদের ঐতিহাসিক বৈরীপক্ষ পাকিস্তান, তাদের সঙ্গেই সম্পর্কটাকে ইমপ্রুভ করেছে। এরা তো ওই রাজনীতিরই অংশ। এখন যখন পাকিস্তানকে এই বার্তাটা দেয়া হচ্ছে যে, বা পাকিস্তান থেকে এই বার্তা দিয়ে এখানে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এর ফলশ্রুতিতে বাংলাদেশের উপকার কতটুকু? ঠিক একই সময় দেখেন অনেকগুলো ঘটনা ঘটে গেছে গত কয়েকটা দিনে। রাশিয়ার রাষ্ট্রদূত তিনি এখানে সংবাদ সম্মেলন করে যে কথাবার্তাগুলো বলেছেন, এগুলো কিন্তু প্রত্যেকটি একটি বার্তা। সেখানে তিনি নিজেই উচ্চারণ করেছেন ইউক্রেন প্রসঙ্গ, যে তাদের ওখানে ইউক্রেনের ক্ষেত্রে তাদের কি ঘটেছে। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও যেটা অতীতে কখনো হয়নি, এই যে বার্তাগুলো দিয়ে দেওয়া। গত পরশু না কালকে দেখলাম যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি দায়িত্বে আছেন ভারত থেকে, উনি দীর্ঘ সময় ৩৫ মিনিট যাবৎ আমাদের এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন ইউনূস সাহেবের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং সবগুলোই তো ভূরাজনৈতিক খেলা হচ্ছে এবং ভূরাজনৈতিক বিষয়েই কথা বলা হচ্ছে। আপনার এই নির্বাচনটা কতটুকু কাঙ্ক্ষিত না, এ বিষয়ে ৩৫ মিনিট আলোচনা নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশের দিক থেকে যে বিবৃতিটা দেয়া হয়েছে সেটা ১ মিনিটে পড়ে শেষ করাও যায় না, মানে ৩০-৪০ সেকেন্ডের মধ্যে সেটা পড়া হয়ে যায়। ছোট্ট একটু বিবৃতি যে এরা কি বলেছে, যুক্তরাষ্ট্র কি বলেছে, এটা কিন্তু বলেনি। এবং আজকে আমরা দেখতেছি ইউএসএআইডির সকল কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ হয়ে গেল হঠাৎ করে, সব। ইউএসএআইডি আপনি যদি নিউজটা দেখে থাকেন, ইউএসএআইডির যে কর্মকাণ্ড ছিল সকল প্রকার সহায়তা, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ করে দিয়েছে। আমরা ঠিক জানি না যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। ইউএসআইডির টোটা যুক্তরাষ্ট্রের সকল সহায়তা বন্ধ হয়ে গেলে আর্থিক সহায়তার জায়গা থেকে এটা আমাদের উপর কতটুকু প্রেশার পড়ে বা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও তৈরি হয় কিনা, অর্থনৈতিকভাবে আমরা সমস্যায় পড়ি কিনা, মানবিক যে কাজগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় তারা যে করে থাকেন সেটা যখন বন্ধ হয়ে যায়, এটা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিনা।